আমি এক ভাই হারিয়ে, আমার বাবা মায়ের এক সন্তান হারিয়ে তার আরেক সন্তান নিয়ে টেনশনে আছে। সহায়তা নয়, হত্যার বিচার চান শহীদ পরিবার। ফাউন্ডেশনের চেক হস্তান্তর অনুষ্ঠানে সার্জিস। মামলা ও আইনি সহায়তায় হচ্ছে আলাদা সেল, বিচার হবে এই জানালেন উপদেষ্টা। এমন অনেক শহীদ পরিবার রয়েছে যারা তাদের জায়গায় এখন মামলা করেও ভয় আছে। তাদেরকে ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগের অনেক ক্যাডাররা পলিটিক্যালি নেগোসিয়েশন করে তাদের চোখের সামনে দিয়ে হেঁটে বেড়ায়। আমাদের আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে লিগালি একটা সেল করে দিব, এটাও তোমাদেরকে আমি কথা দিচ্ছি 7 দিনের মধ্যে করে দেব। শেখ হাসিনার প্রতীকী ফাঁসি ছাত্র দলের। স্বৈরাচারের গ্রাফিতিতে ঘৃণা প্রদর্শন ছাত্র জনতার। ফ্যাসিবাদীদের ষড়যন্ত্র রুখে দেওয়ার প্রত্যয়। হাসিনার কার্যত বিচার বা বিচার প্রক্রিয়া, দৃশ্যমান প্রক্রিয়া আমরা এখনো দেখতেছি না। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে আমাদের ঘৃণা স্তম্ভ হিসেবে যেটা ঘোষণা করেছি, সেইখানে গণ জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করছি এবং সেটা হাসিনার মতো স্বৈরাচারের গালে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ওমর ইনান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। অভ্যুত্থানের চেতনায় কাজ করতে হবে মাঠ প্রশাসনকে। বিভাগীয় কমিশনারদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টা। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভূমিকা রাখার নির্দেশ। সরকার বা আদালত নিষিদ্ধ না করলে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে বাধা নেই জানালেন সিইসি। স্বচ্ছ ভোট করতে ঐক্যবদ্ধ সব দল। শেখ হাসিনাকে আসামি করে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের মাইকেল চাকমার। হত্যা মামলায় আবারও 4 দিনের রিমান্ডে সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু। 1 টাকায় চকলেট না পেলেও বগুড়ায় মিলছে 1 কেজি ফুলকপি। কৃষকের মাথায় হাত। রাজধানীতে গুনতে হচ্ছে 20 থেকে 25 টাকা। সিন্ডিকেটের দৌরাত্মে ক্ষোভ। সহায়তা নয়, হত্যার বিচার চায় শহীদ পরিবার। সকালে ঢাকায় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের চেক হস্তান্তর অনুষ্ঠানে কথা বলেছেন সার্জিস আলম। জানান, গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করাই অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় দায়। এ সময় মামলা ও আইনি সহায়তায় 7 দিনের মধ্যে আলাদা সেল গঠন করা হবে বলে জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। আর অন্য উপদেষ্টারা বলেন, দেশের মাটিতেই হবে শেখ হাসিনার বিচার। মায়ের চোখে কষ্টের নোনা জল। জুলাই গণ অভ্যুত্থানে হারিয়েছেন বুকের ধন, তাই এই আহাজারি থামেনি এখনো। ঢাকায় শহীদদের পরিবারের কাছে অর্থ সহায়তা চেক হস্তান্তর অনুষ্ঠানে এভাবে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। অভিযোগ করেন আইনি হয়রানির। আমি এক ভাই হারিয়ে, আমার বাবা মায়ের এক সন্তান হারিয়ে তার আরেক সন্তান নিয়ে টেনশনে আছে। আমি এই উচিত কথা বলতে গিয়ে, আমি এই দেশ সংস্কার করতে গিয়ে এখন আমি ওদের টার্গেটে পড়ে গিয়েছি। হয়তো আমাকে ওরা শেষ করে দিয়ে যেতে পারে, কিন্তু আমার পরিবারটাকে আপনারা দেখবেন। এ সময় শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেন, অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় দায় গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করা। এটা কোনো নির্দিষ্ট মন্ত্রণালয়ের একক কাজ না, কিন্তু এটাই অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় দায়বদ্ধতা। এই একটা জায়গায় যদি আমরা সফল না হই, দৃশ্যমান বিচার আমরা না দেখতে পাই, বাংলাদেশের ইতিহাসে এই 24-এর অভ্যুত্থানে সবচেয়ে বড় সীমাবদ্ধতা হয়ে থাকবে এটি, এবং এর দায় আমরা কোনোদিনকে উপেক্ষা করতে পারবো না। আমার এমন অনেক শহীদ পরিবার রয়েছে যারা তাদের জায়গায় এখন মামলা করেও ভয় আছে। তাদেরকে ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগের অনেক ক্যাডাররা পলিটিক্যালি নেগোসিয়েশন করে তাদের চোখের সামনে দিয়ে হেঁটে বেড়ায়। এই নেগোসিয়েশন হয়েছে টাকার বিনিময়ে, হয়েছে জনশক্তি সাপ্লাইয়ের বিনিময়ে। অনুষ্ঠানে সরকারের অবস্থান তুলে ধরেন উপদেষ্টারা। জানান, দেশের মাটিতেই হবে শেখ হাসিনার বিচার, পাশাপাশি পুনর্বাসন করা হবে শহীদ পরিবারকে। এই হত্যাকারী খুনি হাসিনা এবং তার পুলিশ বাহিনী এবং যারা এটার সাথে জড়িত ছিল প্রত্যেকের বিচার করা। এই বিচার
হতেই হবে বাংলাদেশের মাটিতে। প্রয়োজনে অন্য সকল জায়গায় টাকা দেওয়া কমিয়ে যাতে আহতদের চিকিৎসা এবং নিহতদের পরিবারকে দেয়া যায় সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। অচিরেই আপনাদের যে প্রত্যাশিত যে সেবা এবং সেটা আমরা দিতে সক্ষম হব। এ সময় আইন উপদেষ্টা জানান, আদালতে অনেক ভুয়া মামলা হচ্ছে। জুলাই শহীদদের মামলা সহ আইনি সহায়তা দিতে 7 দিনের মধ্যে গঠন হবে আলাদা সেল। প্রথমে আমাদের শুদ্ধভাবে মামলা করতে হবে। আমাদের আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে লিগালি একটা সেল করে দিব, এটাও তোমাদেরকে আমি কথা দিচ্ছি 7 দিনের মধ্যে করে দিব। এবং আমরা অ্যানাউন্স করে দিব তোমাদের মামলার ব্যাপারে, শহীদ পরিবারের যে মামলার ব্যাপারে তোমরা যদি লিগাল অ্যাডভাইস চাও, আমরা ওখান থেকে অ্যাডভাইসটা করতে পারবো। আমাদের পক্ষ থেকে যা করার আমরা করব। ঢাকার 77 শহীদ পরিবারকে আর্থিক সহায়তা চেক তুলে দেয় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় গণ অভ্যুত্থানের সময় আঁকা গ্রাফিতি মুছে ফেলার প্রতিবাদে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেছে ছাত্র জনতা। দ্রুত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানান তারা। আওয়ামী সরকারের দোসররা বর্তমানে দেশে নানা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পেছনে ভূমিকা রাখছে বলেও উল্লেখ করেন তারা। বেলা 12টার দিকে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কুশপুত্তলিকা নিয়ে মিছিল করে ছাত্রদলের নেতাকর্মীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় গণ অভ্যুত্থানের সময় আঁকা গ্রাফিতি এই মিছিলের আয়োজন। পরে সার্ক ফোয়ারার চত্বরে শেখ হাসিনার প্রতীকী ফাঁসির আয়োজন করে তারা। তাদের সঙ্গে যোগ দেয় বিভিন্ন শ্রেণী পেশার স্থানীয় জনতা। আয়োজকেরা জানান, বিগত 15 বছরের সকল অপকর্মের জন্য বিচারের সম্মুখীন করতে হবে শেখ হাসিনাকে। দিল্লির দাসী হাসিনা এবং তার দোসরদেরকে অবিলম্বে আইনের আওতায় এনে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। এই দেশের জনগণ বিগত 16-17 বছর ভোট দিতে পারে নাই। জনগণের আশা আকাঙ্ক্ষা, জনগণ চাচ্ছে এখন ভোট দিতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সহায়তায় এনএসআই এর কর্মকর্তারা তারা নাকি নির্দেশ দিয়েছে যে এটা যেন মুছে ফেলা, এটা দেখতে দৃষ্টিকটু হয়। এবং তারই প্রতিক্রিয়া হিসেবে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ সারা বাংলাদেশের শিক্ষার্থীরা আমরা আমাদের অবস্থান পরিষ্কার করেছি যে আমরা হাসিনার এই ছবিটাই এখানে চাই। এবং আমরা এটা দেখে আমরা নিজেদের ভিতর যে স্বৈরাচারের যে বিরুদ্ধে যে আমাদের অবস্থান, সেটাকে আমরা জানান দিতে চাই। বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়া সকলে পতিত আওয়ামী লীগ সরকারের দোসরদেরও বিচার দাবি করেন। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেখ হাসিনার গ্রাফিতিতে ঘৃণা প্রদর্শন করছেন শিক্ষার্থীরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী চন্দ্রিমা চৌধুরী, সরাসরি যাচ্ছে তার কাছে। চন্দ্রিমা, এই মুহূর্তে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য চত্বরে এবং এখানে কিন্তু শেখ হাসিনার ছবি এঁকে এখানে তারা একটি তাদের কার্যক্রম আজকে চালাচ্ছিল। আমি যদি একটু দেখাই, ঠিক আমার পেছনেই তাদের এই কার্যক্রম চলছে। তারা এই স্তম্ভটির নাম দিয়েছে ঘৃণা স্তম্ভ। এখানে সকল শিক্ষার্থীরা জড়ো হয়েছেন এবং জড়ো হয়ে শেখ হাসিনার যে প্রতীকী ছবি সেখানে তারা জুতা নিক্ষেপ করছেন। একই সাথে কিন্তু তারা খুবই বিক্ষোভ প্রকাশ করছিলেন, ক্ষোভ প্রকাশ করছিলেন। গত শনিবার থেকেই কিন্তু দেখা যায় যে মধ্যরাতে এখানে দায়িত্বরত প্রক্টরের নির্দেশেই জানতে পারা গেছে যে শেখ হাসিনার যেই বর্তমানে এখানে প্রতীকী ছবি আঁকা রয়েছে সেটি মুছে ফেলার একটি চেষ্টা করা হয়েছে। এরই পরবর্তীতে কিন্তু তারা বিক্ষোভ এবং ক্ষোভ প্রকাশ করেছে। ক্ষোভ প্রকাশ করার পরে কিন্তু তারা রাত থেকে আন্দোলন শুরু করে এবং আন্দোলনের এক মাথায় তারা পুনরায় এই ছবিটি আবার আঁকে এবং তারা জানান দেয় যে আজ তারা দুপুর 1টায় এখানে কর্মসূচি শুরু করবেন। তাদের ঘোষণা দেওয়া কর্মসূচি সময় অনুযায়ী তারা এখানে জড়ো হয়েছেন এবং তারা এখানে শেখ হাসিনার ছবিতে জুতা নিক্ষেপ করে এবং ঝাড়ু যে যা পারছেন নিক্ষেপ করে কিন্তু তারা তাদের ঘৃণা জানান দিচ্ছেন এবং তারা জানান দিচ্ছিলেন যে এটা আসলে জুলাইয়ের একটি প্রতীক, যা স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে যে তাদের এই আন্দোলন, এটি কিন্তু তারই একটি অংশ এবং এর মাধ্যমে কিন্তু তারা মনে রাখতে চায়
যে তারা আসলে স্বৈরাচারী সরকারের বিরোধিতা করেছিলেন এবং তারা স্বৈরাচারের বিরুদ্ধে আসলে জয় লাভ করেছিলেন। বাংলাদেশের গণতন্ত্র ও বাক স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য কিন্তু তাদের এই কার্যক্রম ছিল। একই সাথে কিন্তু গণমাধ্যমের স্বাধীনতাও তারা নিশ্চিত করবে বলে জানিয়েছিলেন। কিন্তু দেখা গেছে যে গণমাধ্যমের কর্মীদের উপর কিন্তু বিভিন্ন সময় তাদের যে ক্ষোভ তারাও সেটা প্রকাশ করে। যেমন আমরাও মাঠে কাজ করতে এসে কিছুক্ষণ আগে আমরাও এরকম ক্ষোভের শিকার হয়েছি। দেখা গেছে যে আমাদের উপর যে তাদের ক্ষোভ, আসলে কোনো প্রতিষ্ঠানের দায় কিন্তু মাঠে কর্মরত কর্মীরা নেবে না, এবং তাদের উপর যে তাদের এই ঘৃণা বা ক্ষোভ এটি যদি তারা না করে তাহলে কিন্তু গণমাধ্যমের স্বাধীনতা প্রকাশ পাবে। এই ছিল আমার কাছে রাজু ভাস্কর্য থেকে সর্বশেষ। ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। শেখ হাসিনাকে প্রধান আসামি করে 9 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের লিখিত অভিযোগ জমা দিলেন মাইকেল চাকমা। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ অভিযোগ জমা দেন তিনি। গুমের সময় যে গামছা দিয়ে তার হাত পা বাঁধা হয়েছিল সেটিও প্রসিকিউশনে জমা দিয়েছেন ইউপিডিএফের এই নেতা। অভিযোগ প্রসঙ্গে মাইকেল চাকমা বলেন, 5 বছর 4 মাস তিনি গুম ছিলেন। 2013 সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাগড়াছড়ি সফরের সময় অবরোধ করে ইউপিডিএফ। এ ঘটনায় তখন অবরোধকারীদের দেখে নেয়ার হুমকি দেন শেখ হাসিনা। এছাড়া শান্তি চুক্তির বিরোধিতা করায় গুম হওয়ার পর তাকে নানা প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। তার আশঙ্কা এসব ঘটনায় তাকে গুম করা হয়েছিল, এজন্যই শেখ হাসিনাকে গুমের ঘটনায় প্রধান আসামি করা হয়েছে। গুলশান থানায় হত্যা মামলায় সাবেক মন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া গ্রেফতার দেখানো হয়েছে সালমান এফ রহমান, জুনায়েদ আহমেদ পলক, শাহজাহান খান, আতিকুল ইসলাম, এবিএম ফজলে, করিম চৌধুরী ও অ্যাডভোকেট মনোয়ার ইসলাম রবিনকে। সকালে ঢাকার সিএমএম আদালতে প্রত্যেককে হাজির করে নতুন মামলায় গ্রেফতার দেখানোর আবেদন জানান মামলার তদন্তকারী কর্মকর্তা। পরে শুনানি শেষে হাসানুল হক ইনুকে 4 দিনের রিমান্ড ও বাকিদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এর আগে তারা বিভিন্ন দফায় রিমান্ড শেষে কারাগারে ছিলেন। গুলশান থানায় একটি হত্যা মামলা, এই মামলায় এজাহারভুক্ত আসামি হাসানুল হক ইনু, তার বিরুদ্ধে তদন্তকারী কর্মকর্তা 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য। যেহেতু এজাহার নামে আসামি এবং এই ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা পাওয়ার কারণে এবং অন্যান্য বিষয়গুলিও আদালতের সামনে উপস্থাপন করার জন্য তদন্তের স্বার্থে তাকে 10 দিনের রিমান্ড প্রার্থনা করা হয়। বিজ্ঞ আদালত তার তার পক্ষ তার আইনজীবী ছিল, উভয় পক্ষের আইনজীবীর বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে তদন্তকারী কর্মকর্তার হাতে সোপর্দ করেন তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য। জুলাই আগস্ট অভ্যুত্থানের খবর। জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দ্বীপ জেলা ভোলায় 46 জন শহীদ হয়েছেন। আহত হয়ে বেঁচে থাকার যুদ্ধ চালিয়ে যাচ্ছেন আরও 20 জন। অভ্যুত্থানের 4 মাস পার হলেও ক্ষতিগ্রস্তদের পরিবারে এখনও স্বস্তি ফেরেনি। স্বজন হারানোর বেদনায় কাতর শহীদ পরিবারগুলো। একমাত্র উপার্জনকারীকে হারিয়ে জীবন জীবিকার সংকটে থাকা পরিবারগুলোর দাবি সরকারি সহযোগিতার। নাসির উদ্দিন লিটনের রিপোর্ট, ছবি তুলেছেন উৎপল দেবনাথ। সন্তান হারানোর কান্না থামলেও কাটেনি মায়ের বিষণ্ণতা। শুধু মা নয়, বাবাও কষ্ট চেপে রেখে ছেলেকে খুঁজে ফিরছেন ক্ষণে ক্ষণে। বোনের চোখের অশ্রু মুছে দেওয়ার জন্য নেই সেই ভাই। প্রতিটি সময় কাটে দীর্ঘশ্বাসে ভাই হারানোর বেদনায়। ভোলার লালমোহনের মাদ্রাসা ছাত্র মোহাম্মদ আরিফ পড়াশোনার পাশাপাশি অসুস্থ বাবার চিকিৎসা ও টানাপোড়েনের সংসারে পরিবারকে আর্থিকভাবে সহায়তা করতে ঢাকার একটি রেস্টুরেন্টে চাকরি করেন। গত 19 জুলাই যাত্রাবাড়ি এলাকার সংঘর্ষের সময় তার ডান চোখের নিচে দিয়ে গুলি ঢুকে মাথার পেছন দিয়ে বেরিয়ে যায়। ভবিষ্যতে আমাদের কি হবে, আমার এই মেয়েগুলা নিয়ে আমার তো আর আঁকা ফাঁকা আর কেউ নাই। আমার এই ছেলের উপরে আশা ভরসা ছিল। এখন আমার বন্ধুজন আছে পড়াশোনা করে এবং একজন এবার পরীক্ষা দিবে, ওর যদি পারে কিছু চাকরি ধরে দিতে। বৈষম্য বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হাসানের স্ত্রী মালা বেগম হারান পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে। দেশের জন্য লড়াইয়ে নামা স্বামীকে হারিয়ে এখন সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। সব দায়িত্ব আর বাবা নিতে, এখন আর বাবা নাই, দায়িত্ব নেওয়ারও কেউ নাই। আপনারা যদি আমার বড় একটু সহযোগিতা করে চাকরি লিয়ে দেন তো আমার নাতি বাতি পড়ালেখা করা একটু মানুষ করতে পারতো। চিকিৎসা করতে 2-2.5 লক্ষ টাকা চলে গেছে, ধার দানা করে করছি এবং বাকি
টাকা দিয়ে আমরা সংসার চালাইতে খুব একটা কষ্টকর। এদিকে অর্থ সংকটের কারণে থেমে আছে গুলিবিদ্ধ অনার্সের ছাত্র সৌরভ সাহার চিকিৎসা। সকল শহীদ পরিবারের পুনর্বাসন ও আহতদের উন্নত চিকিৎসা সহ দায়ীদের বিচার নিশ্চিতের দাবি হতাহত পরিবার ও আন্দোলনকারী ছাত্র সমন্বয়কদের। পাশে থাকার আশ্বাস স্থানীয় প্রশাসনের। আমি ডাক্তারি পড়তে চেয়েছিলাম, কিন্তু এখন গুলিবিদ্ধ হয়ে বিছানায় পড়ে আছি। আমাদের যা সম্বল ছিল আমরা সেটুক করছি, এখন আমাদের সম্বল আর কিছুই করার নেই। অধিকাংশ ওষুধপত্রই আমরা নিজেরাই কিনা বাইরের থেকে বা বাজার থেকে দিছি। আমরা কোনো সরকারি সাহায্য অনুদান কিছুই পাই নাই। যে কোনো সমস্যা যেটি আছে আমাদের দৃষ্টিগোচর হওয়া মাত্রই আমরা তাদের জন্য সেই সমস্যার সমাধান করার চেষ্টা করব। জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দ্বীপ জেলা ভোলার হতাহতদের পরিবারের সদস্যরা সহায়তা কামনা করেছেন। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে দায়িত্ব পালন করতে মাঠ পর্যায়ের প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময় সভায় এ নির্দেশনা দেন তিনি। এ সময় ডক্টর ইউনূস বলেন, মাঠ পর্যায়ের প্রশাসনই আসল সরকার। নিজ নিজ জেলায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নিজেদের মধ্যে প্রতিযোগিতার মাধ্যমে কাজ করার পরামর্শ দিয়ে প্রধান উপদেষ্টা আরও বলেন, রাষ্ট্রের প্রতিটি নাগরিকের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার। তার ধর্ম নির্বিশেষে আমরা নিশ্চিত করতে চাই। দায়িত্ব গ্রহণের পর মাঠ প্রশাসনের সঙ্গে প্রথমবারের মতো বৃহৎ পরিসরে মতবিনিময় করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অনেকগুলো প্রকল্প আছে, প্রকল্পগুলো কিভাবে শেষ করা যায়। সোমবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন ডক্টর ইউনূস। সেখানে যুক্ত হন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকরা। শান্তি শৃঙ্খলার বিষয়ে পুলিশের তাদের যে ভূমিকা, অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য ও কার্যক্রম সফল করতে মাঠ প্রশাসককে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, মাঠ পর্যায়ের প্রশাসনই আসল সরকার। এ সময় তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানকে ধারণ করে মাঠ প্রশাসনকে দায়িত্ব পালন করতে হবে, যাতে মানুষ বুঝতে পারে দেশ পরিবর্তন হয়েছে। যে উদ্দেশ্য নিয়ে অভ্যুত্থানের জন্ম হলো সেটাকে ধারণ করে সেটার স্পিরিট প্রসারিত করে আমরা যে কাজকর্মগুলো করব সেগুলো যাতে মানুষ মনে করে যে হ্যাঁ একটা বড় পরিবর্তন হয়েছে, পরিবর্তনটা যেন চোখের লাগে। অভ্যুত্থানের কাঠামোতে আমরা সেই কাজগুলো করি, যে স্পিরিটটাকে যেন আমরা সামনে নিয়ে আসতে পারি। ভিডিও কনফারেন্সে প্রধান উপদেষ্টা নিজ নিজ জেলায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনকে ভূমিকা রাখার নির্দেশ দেন। তিনি বলেন, দেশের প্রতিটি নাগরিকের অধিকার নিশ্চিত করতে কাজ করছে সরকার। এ সময় তিনি নতুন শিক্ষাবর্ষের শুরুতেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার নির্দেশনা দেন। দ্রব্যমূল্য একটা বড় ইস্যু, এখান থেকে চেষ্টা হচ্ছে কিভাবে এটাকে আয়ত্তে আনা যায়, যাতে এটা আমরা প্রতিযোগিতার মধ্যে থাকি। আমরা যেহেতু অনেকগুলো জেলা এর সঙ্গে আজকে জড়িত আছি, আমরা একসঙ্গে কথা বলছি, নিজেদের মধ্যে একটা প্রতিযোগিতা করা যে আমার এখানে আমরা ঠিক রাখতে পেরেছি, আমরা একটা বাহবা দেবো যে অমুক জেলাতে খুব সুন্দরভাবে তারা করতে পেরেছে, এবং আমরা সেটা নিশ্চিত করবো যে সেটা রিকগনাইজ হয়, যেটা ধরা পড়ে যে হ্যাঁ এরা খুব সুন্দর করছে। আইনের শাসন প্রতিষ্ঠার কথা ব্যক্ত করে প্রধান উপদেষ্টা বলেন, যেসব পুলিশ সদস্য বিভিন্ন অপরাধে জড়িত তাদের অবশ্যই শাস্তির আওতায় আনা হবে। যে যারা দোষী তাদের অবশ্যই শাস্তি হবে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। সরকার বা আদালত নিষিদ্ধ না করলে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে বাধা নেই বলে জানালেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। চট্টগ্রাম নগরের সার্কিট হাউসে আগামী নির্বাচন নিয়ে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। নির্বাচন কমিশন সংবিধান অনুযায়ী চলে জানিয়ে সিইসি বলেন, 5 আগস্টের পর ভোটের বিষয়ে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। চট্টগ্রাম সার্কিট হাউসে বিভিন্ন স্তরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মতবিনিময় করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সোমবার সকালে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথির বক্তব্যে সিইসি বলেন, নির্বাচন কমিশন সংবিধান অনুযায়ী চলে। কোনো দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা এটা রাজনৈতিক সিদ্ধান্ত। সরকার কিংবা আদালত নিষিদ্ধ না করলে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই। সরকার যদি কোনো দলকে নিষিদ্ধ ঘোষণা না করে তাদের রেজিস্ট্রেশন তারা আমরা বাজে করতে পারি না।
এটা রাজনৈতিক সিদ্ধান্ত অথবা কোর্টের সিদ্ধান্ত, এই দুইটার একটা হইতে হবে, এবং যেটার ভিত্তিতে হয়তো আমরা ব্যবস্থা নিব। আমরা সংবিধান অনুযায়ী চলি, অন্য কারোর নির্দেশনায় চলি না। সংবিধানে যেটা বলবে সেটা আমরা পালন করি। সুষ্ঠু নির্বাচন করতে কমিশন সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, বিগত সময়ে অনেক ভুয়া ভোটার হয়েছে, নির্বাচনে ভোট দিতে না পারায় অনাস্থার কারণে অনেকে ভোটার হয়নি। সবকিছু মিলিয়ে নতুনভাবে ভোটার হালনাগাদ শুরু হবে, যা আগামী 6 মাসের মধ্যে শেষ করা হবে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে জাতীয় ঐক্যের সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন সিইসি। এবার আগের মতো ভোট হবে না, সেটার জন্য সর্বোচ্চ চেষ্টা আমাদের নিবেদিত থাকবে, একদম সর্বোচ্চ চেষ্টা। রাজনৈতিক দল তো আমাদের সাথে থাকার কথা, তারা জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ। তাদের দাবি ছিল, মূল দাবি ছিল একটা ফ্রি ফেয়ার ইলেকশন, ভোটের অধিকার। আমরা সেই কাজটা করিতে চাই। সবাই ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নানা দিক নির্দেশনা দেন প্রধান নির্বাচন কমিশনার। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। বিএনপিকে নিয়ে ষড়যন্ত্রকারীদের পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ার করেছেন দলটির জ্যেষ্ঠ নেতারা। তারা বলেছেন, বিএনপি রাস্তায় নামলে কি হয় তা শেখ হাসিনা হাড়ে হাড়ে টের পাচ্ছেন। জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনায় সরকারকে দ্রুত নির্বাচনের রোডম্যাপ দেওয়ার আহ্বান জানান নেতারা। দেশ পরিচালনা নিয়ে নানামুখী বক্তব্যে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে। সংস্কার না নির্বাচন, কোনটা আগে তা নিয়ে তর্ক বিতর্ক চলছে রাজনৈতিক দলগুলোর মাঝে। এ নিয়ে বিএনপি নেতারা বরাবরের মতোই বলছেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, তাই নির্বাচিত সরকারই পারে রাষ্ট্র সংস্কার করতে। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, কারা রাষ্ট্র পরিচালনা করবে তা সিদ্ধান্ত নেবে জনগণ, তাই দ্রুত নির্বাচনী রোডম্যাপ দিতে হবে অন্তর্বর্তী সরকারকে। ভোটের মাধ্যমে জনগণের ম্যান্ডেটের মাধ্যমে পরিষ্কার হবে দেশ কিভাবে পরিচালিত হবে, কোন একক কারো চিন্তায় না। দেশের মানুষের ভাগ্য মানুষকে নির্ধারণ করতে দেন, সেটার জন্য রোডম্যাপ দেন কবে নির্বাচন হবে। একই অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু হুঁশিয়ারি করে বলেছেন, যারা বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করছে তাদের পরিণতি হবে ভয়ঙ্কর। সব ষড়যন্ত্র মোকাবেলায় দ্রুত নির্বাচন দিতে সরকারের প্রতি তাগাদাও দেন এই নেতা। বিএনপিকে ধ্বংস করার জন্য যেটা 1/11 থেকে শুরু হয়েছিল, আবার এখন কিছু কিছু আলামত দেখা দিচ্ছে। বিএনপিকে যারা ঠেকাচ্ছে তাদেরকে উদ্দেশ্যে বলবো, এইসব করে কোনো লাভ নাই, এইসব করে কোনো লাভ নাই। বিএনপি যদি একবার রাস্তায় নামে, তার পরিণতি কি হয় শেখ হাসিনা ভালো করে জানে। সেই জন্যে রাস্তায় নামানোর থেকে বিএনপিকে পার্লামেন্টে নিয়ে যাওয়া, নির্বাচনের মধ্যে দিয়ে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা, এটাই এখন সবথেকে বড় কাজ। দেশের বাইরে থেকে পতিত আওয়ামী লীগ এখনো দেশবিরোধী ষড়যন্ত্র লিপ্ত বলে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান বিএনপি নেতারা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে মেজরিটি মাইনরিটি পার্থক্য নেই, সব ধর্মের মানুষ সমান। সকালে দিনাজপুরের বীরগঞ্জে পথসভায় এ কথা বলেছেন জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। জানান, আগামীর বাংলাদেশ যুবকদের হাতে তুলে দেয়া হবে, দেশ তাদের হাতেই নিরাপদ। আমাদের শিশুরা, আমাদের সন্তানেরা শিক্ষার মানসিককে যখন প্রতিষ্ঠান থেকে বের হবে, তখন এক টুকরা বেহুদা কাগজ নিয়ে সার্টিফিকেট নিয়ে বের হয় না, বরঞ্চ কাগজের সাথে সাথে হাতের মধ্যে কাজ নিয়ে তারা সেখান থেকে বের হবে। এইভাবে তাদের প্রত্যেকটা প্রাপ্তবয়স্ক মানুষের হাতে সেই রাষ্ট্রকে কাজ তুলে দিতে হবে। আমরা এমন একটি জাতি চাই, দেশ চাই, যেখানে অফিস, আদালত ও কাছারিতে কোনো ঘুষের বাণিজ্য আর চলবে না। আজ তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস উইং আশ্বস্ত করলেও দুপুর পর্যন্ত গণমাধ্যম কর্মীদের সচিবালয়ে ঢোকার অনুমতি দেওয়া হয়নি। আগুন লাগার পর থেকেই সচিবালয়ের প্রধান দুটি ফটকসহ সবখানে নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। বুধবারের পর থেকে দর্শনার্থীদের কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। গেল বুধবার গভীর রাতে সচিবালয়ের 7 নম্বর ভবনে আগুনে পড়েছে 5টি মন্ত্রণালয়ের নথি, কম্পিউটার, আসবাবপত্র। এ ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিকে আহ্বায়ক করে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়। আরও খবর জানাতে এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী প্রসূন আশিস, সরাসরি যাচ্ছে তার কাছে। প্রসূন,
দেখুন, সচিবালয়ে গত বুধবার গভীর রাতে আগুন লাগার পর থেকে কিন্তু এই সচিবালয়ের অভ্যন্তরে কিন্তু যারা দর্শনার্থী তাদের প্রবেশে নিয়ন্ত্রণ ছিল, অর্থাৎ কাউকেই প্রবেশ করতে দেওয়া হয়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে গণমাধ্যম কর্মীদেরও সেই থেকে এখনো পর্যন্ত প্রবেশ করতে দেওয়া হয়নি। আজ কিছুক্ষণ আগেই এই 5 দিন পরে গণমাধ্যম কর্মীদেরকে সচিবালয়ের অভ্যন্তরে প্রবেশ করার অনুমতি দিয়েছে। আমরা এখন সচিবালয়ের অভ্যন্তরেই রয়েছি, অর্থাৎ এতদিন সচিবালয়ের বাইরে থেকে, রাস্তার ওপার থেকে, দূর থেকে এই আগুন লাগার যে ভয়াবহ দৃশ্যটা কিছুটা আমরা দেখতে পেয়েছি এবং দেখানোর চেষ্টা করেছিলাম। আজ ভিতরে প্রবেশ করে আসলে সেই চিত্রটা আরও সহজেই অনুমান করা যায়। আমরা পুরোপুরি ভবনটির দিকে তাকিয়ে ঠিক আরেকটি পাশ থেকে দেখতে পেয়ে পরিষ্কারই বুঝতে পারছি যে কতটা ভয়াবহ ছিল আগুন। এখনও একেবারেই দীর্ঘ একটি ভবনের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত, 6ষ্ঠ তলা থেকে 9ম তলা পর্যন্ত পুরো জানালা থেকে বোঝা যাচ্ছে যে কি পরিমাণ ভয়াবহ ছিল আগুনটি। আমি সচিবালয়ের অভ্যন্তরের চিত্র যদি বলি, অর্থাৎ অন্যান্য সময়, স্বাভাবিক সময় সচিবালয়ের মধ্যে যে পরিবেশটি থাকে আজ সেটি একেবারেই অন্যরকম। অর্থাৎ সচিবালয়ের মধ্যে কোনো দর্শনার্থী নাই। এই যে ভবনটি পুড়ে গেছে 7 নম্বর ভবন, এই ভবনের মধ্যে 6টি মন্ত্রণালয়ে কর্মকর্তা কর্মচারীরা কাজ করত। সেই ভবনটি পুরোপুরি তালাবদ্ধ থাকায় এখানে কোনো কর্মকর্তা কর্মচারী প্রবেশ করতে পারছেন না। এছাড়া পুরো সচিবালয়ের মধ্যে কোনো গাড়ি নেই, অর্থাৎ উপদেষ্টা মহোদয়রা এবং উপদেষ্টা এবং সচিবরা ছাড়া কেউ ব্যবহৃত গাড়ি ভিতরে নিয়ে আসার কোনো অনুমতি মেলেনি, যে কারণে পুরোপুরি ভিতরে শূন্য, গাড়ির পার্কিংগুলো পুরোপুরি শূন্য অবস্থায় রয়েছে। এই ছিল সচিবালয়ের অভ্যন্তরের বিষয়গুলো। আর আমরা যদি সাংবাদিকদের কথা বলি, অর্থাৎ কয়টা দিন ঠিক বাইরে থেকেই আমাদের তথ্যগুলো আমরা প্রচার করার চেষ্টা করেছি, দেওয়ার চেষ্টা করেছি। আজ ভিতরে প্রবেশ করার সুযোগ আমরা পেয়েছি। হয়তো আমরা আশা করছি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের এই তথ্যগুলো আরও জানাবেন এবং আজ এই তদন্ত কমিটির পক্ষ থেকে একটি তদন্ত রিপোর্ট জমা দেওয়ার কথা রয়েছে। সেটি যদি আমরা পাই, সেই প্রতিবেদনের তথ্যটি আমরা জানিয়ে দিতে পারবো। মূলত সচিবালয়ের ভিতর থেকে এই ছিল সবশেষ তথ্য। নতুন কোনো তথ্য পেলে, প্রতিবেদনের তথ্য পেলে সেটি হয়তো জানিয়ে দিতে পারবো। সরাসরি যুক্ত ছিলাম সচিবালয়ে। ভাতা বাড়িয়ে গ্যাজেট প্রকাশ করায় আন্দোলন প্রত্যাহার করেছেন পোস্ট গ্রাজুয়েট ট্রেনি চিকিৎসকরা। দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তারা। এর আগে সকালে পোস্ট গ্রাজুয়েট ট্রেনি চিকিৎসকদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। এতে জানানো হয় জানুয়ারি মাস থেকে পোস্ট গ্রাজুয়েট ট্রেনি চিকিৎসকরা 30,000 টাকা ভাতা পাবেন। এরপর আগামী জুলাই থেকে পাবেন 35,000 টাকা। রুয়েট শিক্ষার্থীদের উপর হামলায় জড়িতদের জামিন দেওয়ার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। সকালে তালাইমারি মোড়ে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এ সময় হামলাকারীদের গ্রেফতার করে দ্রুত বিচারের দাবি জানানো হয়। গত 16 ডিসেম্বর নগরের হজের মোড়ে রুয়েটের শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলা চালায় কিছু স্থানীয় যুবক। এ ঘটনায় দুজনকে তাৎক্ষণিক গ্রেফতার করে পুলিশ। দুদিন পর তাদের জামিনে মুক্তি দেন আদালত। তাদেরকে ছাড়া হলো কোন ভিত্তিতে, কোন ক্ষমতায়, সেটা আমরা জানতে চাই। আমরা যেহেতু সুষ্ঠু বিচারটা পাইনি, তো শুধু আমরা তো এই জিনিসটাকে এভাবে যেতে দিতে পারি না। উক্ত ঘটনার এখন পর্যন্ত আমরা কোনো বিচার পাইনি। তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর জন্য আজকের আমাদের এই আন্দোলন। এমন একটা মামলা কিভাবে জামিন হয় সেটার একটা ক্লিয়ার স্টেটমেন্ট আজকে আমাদের দেওয়া লাগবে এখানে। কক্সবাজারের টেকনাফে বন বিভাগের কাজ করার সময় 19 শ্রমিককে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম ঠিকানা পাওয়া যায়নি। উপজেলা প্রশাসন স্থানীয়রা জানিয়েছে, সকালে টেকনাফের মিলা যদিমোড়া পাহাড়ে বন বিভাগে বিভিন্ন গাছের চারা রোপণের কাজ করছিলেন 19 শ্রমিক। তাদের অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করে গহীন পাহাড়ের দিকে নিয়ে যায় দুর্বৃত্তরা। অপহৃতদের উদ্ধারে পাহাড়ে অভিযান চলছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। 17 জন বন বিভাগের যারা কাজ করছিল, শ্রমিক, তাদেরকে অপহরণ হয়েছে বলে শুনেছি। এখন সেখানে উদ্ধার অভিযানে এপিবিএন, পুলিশ, আমাদের রোহিঙ্গা ক্যাম্পের ক্যাম্প ইনচার্জ সহ ওইখানে এখন অভিযান চলছে। স্থানীয়ভাবে জানা যাচ্ছে 17 থেকে 19 জন, এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। একদম ফ্রেশ বিশ্বমানের প্রযুক্তির সকল সুবিধা নিয়ে ভালো থাকুন আপনিও। কঙ্কা 1 টাকায় একটি চকলেট না মিললেও বগুড়ায় মিলছে 1 কেজি ফুলকপি। এছাড়া শিম, বেগুন বিক্রি হচ্ছে কেজিতে 20 টাকায়। ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের বাজারে এমন অবিশ্বাস্য দামেই বগুড়ার মহাস্থান পাইকারি হাটে কেনাবেচা হচ্ছে শীতকালীন সবজি। দামে এমন ধস নামায় কৃষকের মাথায় হাত পড়লেও
রাজধানীর বাজারে এক একটি ফুলকপি কিনতে ভোক্তাকে ঠিকই গুনতে হচ্ছে 20 থেকে 25 টাকা। ফুলকপির কেজি 1 টাকা, মূলাও 1 থেকে 5 টাকায় বিক্রি হচ্ছে বগুড়ার মহাস্থান হাটে। লাভের আশায় শীতকালীন সবজি চাষ করে এখন বিপাকে কৃষক। মহাস্থান পাইকারি হাটে সবজি বিক্রি করতে এসে হতাশ তারা। সপ্তাহ ব্যবধানে তলানিতে গিয়ে ঠেকেছে সব ধরনের সবজির দাম। আবাদের খরচই উঠছে না, লাভ তো দূরের কথা, তারপরও সবজি বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষকরা। ব্যাপারীরা বলছেন লোকসান গুনতে হচ্ছে তাদেরও। 150 টাকা 100 টাকা মূল্যে বেচে আমার পোষাবি, তাই আমার ভেঙরটা ফেলেও দেওয়া যাচ্ছে না। ওষুধপাতি তো প্রচুর দাম, আর সার খোলের যে রকম বৃদ্ধি বেড়ে দিয়েছে তাতে আবাদপাতি করা খুব সমস্যা। আমাদের গরিব কৃষক বা যে কোনো গৃহস্থ বা পাইকার সম্পূর্ণ লসে আছে। মহাস্থান পাইকারি হাটে ফুলকপি ও মূলা 1 থেকে 5 টাকা কেজি বিক্রি হলেও পাশের খুচরা বাজারে হাট বদলেই তা বিক্রি হচ্ছে 10 টাকা কেজিতে। পাইকারিতে বাঁধাকপি, মিষ্টি কুমড়া, সিম, বেগুন সহ প্রতি কেজি শীতকালীন সবজির বেচাকেনা হচ্ছে 20 টাকার মধ্যে। যা দরকার তার চেয়ে বেশি আসছে, যে তাহলে কিনবিটা কি? বগুড়ার মহাস্থান হাটে যে মানের ফুলকপি মিলছে 1 থেকে 4 টাকায়, রাজধানীর কারওয়ান বাজারে সেই মানের ফুলকপি কিনতে হচ্ছে 20 থেকে 25 টাকায়। ফলনটা ভালো হয়েছে, মালও বেশি হয়েছে, আমদানি বেশি। আগে এটা 40-50 টাকা কিনা হইতো, এখন 20-25 টাকা বাড়ায়। আরো আশা করি কমবো। আরো তরিতরকারির দাম কম থাকুক, আমরা এটা প্রত্যাশা করি। দামের এই আকাশ পাতাল ফারাক ঘোচাতে বাজার ও পরিবহন ব্যবস্থাপনা তদারকিতে সরকারকে কঠোর হওয়ার দাবি ভুক্তভোগী ক্রেতাদের। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। গণ অভ্যুত্থানে সরকার পরিবর্তন হলেও স্বস্তি আসেনি নিত্যপণ্যের বাজারে। পরিবর্তনের আগে বা পরে বাড়তি দামের উত্তাপে হাত পড়ছে ক্রেতাদের। দাম কমানোর উদ্যোগ হিসেবে শুল্ক কমালেও আগের মতোই সিন্ডিকেটের হাতে বন্দি বাজার। এদিকে জীবনযাত্রার ব্যয় বাড়লেও বাড়েনি মজুরি, তাই ভোক্তার কষ্ট ছিল বছর জুড়েই। ফরহাদুর রহমানের রিপোর্টে বিস্তারিত। অন্তর্বর্তীকালীন 2024 বছর জুড়েই নিত্যপণ্যের বাজারে দামের উত্তাপে পড়েছে সাধারণ মানুষ। মূল্যস্ফীতির চাপে শুরু হয় চলতি বছরের পথ চলা। বিবিএসের হিসাব, প্রথম প্রান্তিকের 3 মাসই সার্বিক মূল্যস্ফীতি ছিল 10% কাছাকাছি। খাদ্য মূল্যস্ফীতি ছিল আরও চড়া। জানুয়ারিতে জাতীয় নির্বাচনের পর বেড়ে যায় চাল, আলু, আটা, ডিমের মতো নিত্যপণ্যের দাম। রমজানকে সামনে রেখে সেঞ্চুরি হাঁকায় পেঁয়াজ। নতুন মন্ত্রিসভা দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো চাল, চিনি, ভোজ্য তেল ও খেজুর আমদানিতে কমানো হয় শুল্ক। বছরের দ্বিতীয় প্রান্তিক এপ্রিল, মে, জুন এই 3 মাসে আরও বাড়তে থাকে নিত্যপণ্যের দাম। ঊর্ধ্বমুখী চালের বাজারে শৃঙ্খলা ফেরাতে মিলগেট থেকে বস্তায় মূল্য ও অন্যান্য বিষয় উল্লেখ করে চাল সরবরাহের সিদ্ধান্ত বাস্তবায়নে উদ্যোগ নেয় খাদ্য মন্ত্রণালয়। যদিও বছর শেষ হলেও এখনও কার্যকর হতে দেখা যায়নি বাজারে। জুলাই আগস্টে অস্থির হয়ে ওঠে পুরো বাজার ব্যবস্থাপনা। 13 বছরের রেকর্ড ভেঙে জুলাইয়ে খাদ্য মূল্যস্ফীতি ছাড়িয়ে যায় 14%। আগস্টে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর নিত্যপণ্যের বাজারে তদারকি চালায় বৈষম্য বিরোধী ছাত্ররা। যদিও সে সময় বন্যার প্রভাবকে সামনে এনে ডিম, মুরগির দাম বাড়ান ব্যবসায়ীরা। সেপ্টেম্বরে বিলাসী ও বাংলাদেশে উৎপাদিত ছাড়া সব ধরনের পণ্য আমদানিতে এলসি বা ঋণপত্র খোলার শর্ত শিথিল করে বাংলাদেশ ব্যাংক। বছরের শেষ দিকে সংকটে পড়ে ভোজ্য তেলের বাজার। পরে 2 দফায় 10% শুল্ক কমায় সরকার। পরে অবশ্য লিটারে 8 টাকা বাড়ানো হয় বোতলজাত সয়াবিন তেলের দাম। বছর জুড়ে যেভাবে বেড়েছে জীবনযাত্রার ব্যয়, সেভাবে বাড়েনি মজুরি। বাজারে গিয়ে তাই আয়ের সঙ্গে ব্যয়ের হিসাব মেলাতে হিমশিম খেয়েছে নিম্নবিত্ত থেকে উচ্চ মধ্যবিত্ত। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এদিকে ছাত্র জনতার অভ্যুত্থান ঠেকাতে ইন্টারনেট বন্ধ ছিল বিদায়ী বছরের অন্যতম আলোচিত ঘটনা, যা চরম অনিশ্চয়তায় ফেলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতকে। ইন্টারনেট বন্ধ করেনি, বন্ধ হয়ে গেছে, এই বক্তব্য দিয়ে সমালোচনার মুখে পড়েন সাবেক প্রতিমন্ত্রী পলক। বক্তব্য প্রমাণে ডেটা সেন্টার পরিদর্শনের নাটকও করেন তিনি। ইন্টারনেট না থাকায় ব্যাংক লেনদেন বন্ধ, বিদেশি গ্রাহকদের অর্ডার বাতিল, নেতিবাচক রিভিউয়ে র্যাঙ্কিং হারানোর সমস্যায় পড়ে ফ্রিল্যান্সার, আইটি এবং বিপিও প্রতিষ্ঠানগুলো।
বিদায়ী বছরের শুরুটা স্বাভাবিক হলেও জুলাইয়ে এসে বড় ধরনের ধাক্কা খায় দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাত। ছাত্র জনতার গণ অভ্যুত্থান ঠেকাতে 18 জুলাই ব্রডব্যান্ড এবং মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করে দেয় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। আমরা ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হই। এরপর থেকে ইন্টারনেট বন্ধ নিয়ে চলে নানা নাটক। প্রকৃত ঘটনা ধামাচাপা দিতে কখনো সঞ্চালন লাইন, কখনো ডাটা সেন্টার পোড়ার অজুহাত দেন সাবেক প্রতিমন্ত্রী পলক। তারগুলো পুড়িয়ে দিয়েছে। বক্তব্য প্রমাণে মহাখালীতে ডাটা সেন্টার পরিদর্শনের নাটকও করেন। আমরা ইন্টারনেট সারা দেশে বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গিয়েছিল, কখনো ইন্টারনেট শাটডাউন হয়নি। ব্যবসা বাণিজ্যে ক্ষয়ক্ষতি সহ নানা কারণে 23 জুলাই ব্রডব্যান্ড ইন্টারনেট আর পরীক্ষামূলক মোবাইল ইন্টারনেট চালু হয় 28 জুলাই। তবে সরকার বিরোধী গুজব ছড়ানোর অভিযোগে বন্ধ থাকে ফেসবুক, ইউটিউব ও টিকটক। এই 3 প্রতিষ্ঠানের প্রতিনিধিদের তলবও করা হয়। চাপের মুখে 31 জুলাই চালু হয় সামাজিক মাধ্যম। এদিকে ইন্টারনেট বন্ধ থাকায় অনলাইন ব্যবসায় 1750 কোটি, সফটওয়্যার রপ্তানি খাতে 500 কোটি টাকার ক্ষতি দাবি করেন ব্যবসায়ীরা। দ্রুতগতির ইন্টারনেটের খোঁজে ভারত, দুবাই, নেপাল সহ বিভিন্ন দেশে যায় ফ্রিল্যান্সার ও আইটি প্রতিষ্ঠানগুলো। বিদায়ী বছরে 50% কমেছে স্টার্টআপে বিনিয়োগ। 2024 সালে এসে আইএসপির পাশাপাশি মোবাইল অপারেটরদেরও তারবিহীন ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দেওয়ার সুযোগ দেয় বিটিআরসি। রাউটারের মাধ্যমে যে কোনো স্থানে দ্রুতগতির ইন্টারনেট সেবা পাচ্ছেন গ্রাহকরা। বছরের শেষে এসে জাতীয় স্বার্থের কথা উল্লেখ করে বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্যে ব্যান্ডউইথ নেয়ার প্রস্তাব বাতিল করেছে বিটিআরসি। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। 31st নাইটে কক্সবাজার সমুদ্র সৈকতে এবারও উন্মুক্ত স্থানে হচ্ছে না কনসার্ট কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠান। শুধুমাত্র কয়েকটি তারকামানের হোটেলে প্রশাসনের অনুমতি নিয়ে রাখা হয়েছে আয়োজন। হোটেল কর্তৃপক্ষ বলছে পুরানো বছরকে বিদায় ও নতুন বছরকে বরণে বুকিং হয়েছে আশানুরূপ। আর পর্যটকের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সব ধরনের অনুষ্ঠান সম্পন্ন করতে কঠোর নিরাপত্তা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ট্যুরিস্ট পুলিশ। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। পর্যটন মৌসুম সঙ্গে শীতের আমেজ। ডিসেম্বর মাস জুড়ে কক্সবাজার সমুদ্র সৈকতে প্রতিদিনই ভিড় করছেন হাজারো পর্যটক। আনন্দে মেতে রয়েছে সমুদ্রের নোনা জলে কিংবা বালিয়াড়িতে। 31st নাইট, তাই এবারও কক্সবাজারে ছুটে আসছে লাখো পর্যটক। কিন্তু খ্রিস্টীয় পুরনো বছরকে বিদায় ও নতুন বছরকে বরণে এবারও সমুদ্র সৈকতের উন্মুক্ত স্থানে থাকছে না কনসার্ট কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠান। একই সঙ্গে নিষিদ্ধ থাকছে সৈকতে আতশবাজি বা পটকা ফুটানো। তবে প্রশাসনের অনুমতিতে তারকামানের হোটেলগুলোতে থাকছে নানা আয়োজন। এরই মধ্যে হোটেলগুলো সেজেছে নতুন সাজে। তারকা শিল্পীদের নিয়ে 31st নাইটের উৎসব আয়োজনের ব্যানার ফেস্টুনও ঝুলছে হোটেলগুলোর ভেতরে বাইরে। বলছে বুকিংও আশানুরূপ হয়েছে। লাইভ মিউজিক উইথ রাফা এবং এখানে ডিজে থাকবে, ডিজে পারফর্ম করবে। প্যাকেজে আসবেন, ওই ওনাদের জন্য আমাদের গালা ডিনার আছে। বুকিংটা যেভাবে প্রত্যাশা করেছিলাম সেভাবে হচ্ছে এবং এর চেয়ে আরও বেশি হবে আমরা আশাবাদী। 31st নাইটকে কেন্দ্র করে পর্যটকের ঢল নামবে কক্সবাজারে। এরই মধ্যে আসতে শুরু করেছেন ভ্রমণ পিপাসুরা। তাই সৈকতের বালিয়াড়ি, রাস্তাঘাট এবং হোটেল মোটেল জোনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি হোটেল কর্তৃপক্ষের। নিজস্ব যে নিরাপত্তা ব্যবস্থাটা আমরা সব প্রতি বছরই করি, বহিরাগত আসলে অ্যালাউ করি না। আমাদের ইনহাউস গেস্টদেরকে শুধু আমরা নেই। পেট্রোলিংটা যেন একটু ভালোভাবে আরো জোরদারভাবে হয়। তবে ট্যুরিস্ট পুলিশ জানিয়েছে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে কয়েক স্তরের বিশেষ নিরাপত্তা বলয় তৈরি করা হবে। আর জেলা প্রশাসক বলছেন নিরাপত্তার স্বার্থে দেওয়া হয়েছে নানা বিধিনিষেধ। উন্মুক্ত জায়গায় কোনো ধরনের কোনো কনসার্ট, আতশবাজি, পটকা এগুলি ফুটানো যাবে না। ইনডোরে কোনো প্রোগ্রাম করতে চায় তার পার্সোনাল সিকিউরিটি ব্যবস্থা সাথে আমাদের সিকিউরিটির সাথে সমন্বয় করতে হবে। পরিবেশ যেন বিপন্ন না হয়, আনন্দের বাইরে গিয়ে কোনো বিষাদের কারণ না হয়। সুস্থ, সুন্দর এবং সাবলীল রাখতে চাই। পর্যটকদের জন্য একটি আনন্দঘন চমৎকার পরিবেশ রাখতে চাই। কোনো রকম বিশৃঙ্খলা যাতে না হয় সেদিকে আমাদের সকল আইন শৃঙ্খলা বাহিনী এবং জেলা প্রশাসন থেকে সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি সার্বক্ষণিক মাঠে থাকবে লাইফগার্ড কর্মী, জেলা পুলিশ ও জেলা প্রশাসন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এদিকে 31st নাইট উপলক্ষে বিপুল পর্যটকের আশা করছেন কুয়াকাটার পর্যটন ব্যবসায়ীরা।
দেশি বিদেশি পর্যটক বরণে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। হোটেল মোটেলগুলোতে 90% রুম এরই মধ্যে বুকিং হয়ে গেছে। তৌকিব পেদার ছবিতে শিকদার জাবির হোসেনের রিপোর্ট। দেশের দ্বিতীয় বৃহৎ সমুদ্র সৈকত পটুয়াখালীর কুয়াকাটা, যেখানে একই স্থানে দাঁড়িয়ে উপভোগ করা যায় সূর্যোদয় এবং সূর্যাস্ত। রয়েছে 18 কিলোমিটার দীর্ঘ সৈকতের পাশাপাশি প্রকৃতির অপার সৌন্দর্য। 31st নাইটকে ঘিরে সাগরকন্যা খ্যাত এ পর্যটন কেন্দ্রটি সেজেছে নতুন সাজে। হোটেল মোটেলের আঙিনাকেও রং তুলির আঁচড়ে করা হয়েছে রঙিন। এদিকে বছরের শেষ সূর্যাস্ত আর নতুন বছরের প্রথম সূর্যোদয় উপভোগ করতে এর মধ্যে ছুটে আসছেন অনেক পর্যটক। সমুদ্র উপভোগ করার মধ্যে আলাদা একটা শান্তি আছে, আর জায়গাটা অনেক সুন্দর। আমি ফার্স্ট টাইম ঢাকা থেকে আসছি, আমার কাছে অনেক ভালো লাগছে। আমরা বছর শেষে এখানে আসি আনন্দ উপভোগ করার জন্য। হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে এরই মধ্যে সব হোটেল মোটেলের 80 থেকে 90% রুম বুকিং হয়ে গেছে। 31st নাইটে পর্যটক উপস্থিতি ধারণ ক্ষমতার চেয়েও বেশি হবে বলে আশা করছেন তারা। এই মুহূর্তে অতটা বুকিং নেই, তারপর আশা করি যে ভালো একটা সাড়া পাবো। আগে যোগাযোগ ব্যবস্থা প্রচণ্ড খারাপ ছিল, এই মুহূর্তে যোগাযোগ ব্যবস্থা মোটামুটি অনেক উন্নত হয়েছে। আমাদের প্রায় 85% রুম অলরেডি বুক হয়ে গেছে। আই হোপ সো যে আমরা 31st নাইটে ফুল ভরে যাবে। কুয়াকাটায় রয়েছে ছোট বড় মিলিয়ে প্রায় 300 হোটেল মোটেল ও রিসোর্ট। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। জানাবো দেশের বাইরের খবর। যাত্রীবাহী বিমান বিধ্বস্তের ঘটনায় দক্ষিণ কোরিয়ায় সব এয়ারলাইন্সের ফ্লাইটের সুরক্ষা নিশ্চিতে আরও সতর্কতার পাশাপাশি বাড়তি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট। এখনও চলছে উদ্ধার তৎপরতা। জেজু এয়ারলাইন্সের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় শোকে স্তব্ধ পুরো দেশ। নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে মুয়ান বিমানবন্দরে ভিড় করেন বহু মানুষ। ভয়াবহ এ দুর্ঘটনায় উদ্বিগ্ন সিউলের বাসিন্দারা। স্মরণকালের ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী হলো দক্ষিণ কোরিয়ার জেজু এয়ারলাইন্সের একটি ফ্লাইট। 181 আরোহীর মধ্যে অলৌকিকভাবে 2 জন প্রাণে বেঁচে গেলেও প্রাণ হারিয়েছেন 179 জন। প্রাথমিক তদন্তে বলা হয়েছে পাখির সঙ্গে সংঘর্ষে ল্যান্ডিং গিয়ার গোলযোগের কারণেই এ দুর্ঘটনা ঘটে। তবে ব্ল্যাক বক্সের ডাটা রেকর্ডারের তথ্য বিশ্লেষণের পরই দুর্ঘটনার সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার উপযোগাযোগ মন্ত্রী। ভয়াবহ দুর্ঘটনার পর শোকে স্তব্ধ গোটা দেশ। সত্যি বলতে বছরের শেষ দিকে ছুটি কাটানোর সময় এসে এমন দুর্ঘটনায় ভয় আর দুঃখ একসঙ্গে এসেছে। এই তো গেল সপ্তাহে আমি জেজু দ্বীপে গিয়েছিলাম এই এয়ারলাইন্স ব্যবহার করে। এ কারণে আমার আরো বেশি খারাপ লাগছে। এটা কল্পনা করতেই গা শিউরে উঠছে। বিমানে ভ্রমণ করতে গেলে এটা আমার সঙ্গেও হতে পারে। এই ঘটনায় আমি কিছু না করতে পারলেও এ নিয়ে উদ্বিগ্ন যে ভবিষ্যতে কিভাবে বিমানে উঠব। দুর্ঘটনার একদিন পরও অব্যাহত রয়েছে উদ্ধার কাজ। চলছে বিভিন্ন সংস্থার তদন্ত। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে দেশটির সব এয়ারলাইন্সের সুরক্ষা ব্যবস্থা যাচাইয়ের নির্দেশ দিয়েছেন দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চoi sang-mok। এছাড়া দুর্ঘটনার তদন্তে দক্ষিণ কোরিয়া সরকারকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে বাইডেন প্রশাসন। নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে সোমবার মুয়ান বিমানবন্দরের বাইরে ভিড় করেন বহু মানুষ। 4 জানুয়ারি পর্যন্ত রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়ার সরকার। নাদিম মারজান, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার মারা গেছেন। বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতেই মৃত্যু হয়েছে 100 বছর বয়সী 39তম মার্কিন এই প্রেসিডেন্টের। রোববার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে কার্টার সেন্টার। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন, ডোনাল্ড ট্রাম্প সহ দেশটির রাজনীতিবিদরা। গেল 1 অক্টোবর শতবর্ষে পদার্পণ করেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার। তিনি প্রথম কোন যিনি শতবর্ষে পদার্পণের মাইল ফলক অর্জন করেন। তার জন্মদিনে শুভেচ্ছা জানান প্রেসিডেন্ট জো বাইডেন সহ দেশটির রাজনীতিবিদরা। স্থানীয় সময় রোববার বিকেলে মারা গেছেন যুক্তরাষ্ট্রের 39তম এই প্রেসিডেন্ট। এক বিবৃতিতে কার্টার সেন্টার জানিয়েছে বার্ধক্যজনিত কারণেই মৃত্যু হয়েছে তার। গেল 21 মাস ধরে জর্জিয়া অঙ্গরাজ্যের প্লেইন্স এলাকায় নিজ বাড়িতেই নিবিড় সেবা যত্নে ছিলেন তিনি। দীর্ঘদিন ধরেই ত্বকের ক্যান্সার সহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন ডেমোক্র্যাট এই নেতা। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। এছাড়াও শোক প্রকাশ করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ দেশটির রাজনীতিবিদরা।
যুক্তরাষ্ট্রের সবচেয়ে দীর্ঘ আয়ের অধিকারী প্রেসিডেন্ট কার্টার 1977 সালের জানুয়ারি থেকে 1981 সালের জানুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করেন। তার মেয়াদেই মিশর ও ইসরায়েলের মধ্যে শান্তি চুক্তি এবং পানামা খাল চুক্তি হয়। হোয়াইট হাউস ছাড়ার পর দশকের পর দশক ধরে বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে নিজেকে যুক্ত করেন তিনি। এর মধ্যে ছিল মানবাধিকার রক্ষা এবং দেশে দেশে দারিদ্র্য হ্রাস কর্মসূচি। আন্তর্জাতিক সংঘাতে শান্তিপূর্ণ সমাধান খুঁজে পেতে নিরলস প্রচেষ্টা, গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতির উন্নতি সাধন এবং অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে 2002 সালে তাকে নোবেল শান্তি পুরস্কার দেয়া হয়। 1924 সালে জন্ম নেয়া কার্টার 60-এর দশকে মার্কিন রাজনীতিতে প্রবেশ করেন। 1971 থেকে 1975 সাল পর্যন্ত জর্জিয়ার গভর্নর ছিলেন তিনি। 1976 সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান জেরাল্ড ফোর্ডের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেন জিমি কার্টার। রাহানুল রানা, সময় সংবাদ। খেলার খবর শুরু হয়েছে বিপিএল এর 11তম আসর। প্রথম ম্যাচে টস হেরে বরিশালের বিপক্ষে ব্যাট করছে রাজশাহী। এদিনও টিকিট নিয়ে চরম বিশৃঙ্খলা ছিল মিরপুরে। টিকিট না পেয়ে ভাঙচুর করেছেন দর্শকরা। পুলিশের সঙ্গে হয়েছে ধাওয়া পাল্টা ধাওয়া। এই মুহূর্তে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম এলাকায় আছেন সহকর্মী সাব্বির মিথুন। সরাসরি যাচ্ছি তার কাছে। মিথুন, বিপিএল এর 11তম আসরের শুরুটা একেবারেই ভালো হলো না। এখানে টিকিট নিয়ে সকাল থেকে যে ধরনের লঙ্কাকাণ্ড হয়েছে, তারপরে সেই ভোগান্তি, দর্শকদের সেই ভোগান্তি পরবর্তীতে ক্ষোভে পরিণত হয়েছে। সেই ক্ষোভ উগরে দেওয়া হয়েছে বিসিবির 2 নম্বর গেটের উপরে। আপনি হয়তো কিছুক্ষণ আগে দেখেছেন সময় টিভির পর্দায় কিভাবে আসলে প্রধান গেট আসলে ভেঙে ফেলছে ক্ষুব্ধ দর্শকরা। এবং এরপরে কিন্তু দলের যে টিম বাস, অর্থাৎ রাজশাহীর যে টিম বাস আজকে প্রথম ম্যাচে অংশগ্রহণের জন্য এখানে প্রবেশের চেষ্টা করছিল, সেই টিম বাসকে ঢুকতে দেওয়া হয়নি। পরবর্তীতে মেহেদী হাসান মিরাজ, যিনি কিনা জাতীয় দলের ক্রিকেটার, সেই মেহেদী হাসান মিরাজের গাড়িও আটকে দেয় বিক্ষুব্ধ দর্শকরা। অবশ্য দর্শকদের দোষারোপ করার খুব একটা সুযোগ নেই, কারণ টিকিট নিয়ে যে পরিমাণ বিভ্রান্তি এখানে চলছে, এখন পর্যন্ত প্রথম ম্যাচের প্রায় অলমোস্ট অর্ধেক পার হয়ে যাবার পরেও একটা মানুষ কিভাবে টিকিট কাটবে, অনলাইনে কিভাবে কাটতে পারবে, কিংবা কোথা থেকে টিকিট সংগ্রহ করবে, সেটা নিয়ে কিন্তু বিভ্রান্তি একেবারেই চরমে। এবং যার মাধ্যমেই আসলে বিপিএল এর 11তম আসরের পর্দা উঠলো। এত সব ভোগান্তির পরেও আমরা দেখছি যে আজকে ম্যাচে বিপুল পরিমাণ দর্শকের উপস্থিতি, এরই মধ্যে মাঠ ভরে গিয়েছে। তবে তারপরেও এই স্টেডিয়াম অঙ্গনে, স্টেডিয়াম প্রাঙ্গণে কিন্তু অনেক দর্শক টিকিটের জন্য অপেক্ষা করছেন। কেউ কেউ হয়তো টিকিট পেয়েছেন, কিংবা কেউ এখনো টিকিটের খোঁজে রয়েছেন। যেমনটা জানেন, প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল নবাগত রাজশাহীর সঙ্গে লড়ছে, এবং এরপরে দিনের দ্বিতীয় ম্যাচে যেখানে রংপুর রাইডার্স খেলবে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে, এই 2 ম্যাচকে ঘিরেই আসলে দর্শকদের মাঝে উত্তেজনার চরমে, দর্শক আগ্রহ অনেক বেশি। তবে এই ভোগান্তি যদি কম হতো তাহলে হয়তো বিপিএল এর শুরুটা আরেকটু রঙিন বলা যেত। আপাতত এই টিকিট ভোগান্তিকে একপাশে রাখলে স্টেডিয়ামের মধ্যে আমি যতটুকু দেখলাম নতুনত্বের কোনো আসলে তেমন কোনো ছাপ নেই। খাবারের যে দাম আগের আসরে যেরকম ছিল, এবারের আসরেও সেই রকমই আছে। দুপুরের খাবারের সময়ে দর্শকদের যে খাবার খাওয়ার যে প্রয়োজন, তা কিন্তু আসলে উচ্চ মূল্যের যে খাবার যারা বিসিবি সরবরাহ করছে, সেই খাবারটাই কিন্তু তাদেরকে কিনতে বাধ্য করা হচ্ছে। আমার কাছে বিপিএল নিয়ে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম থেকে এখন পর্যন্ত এই ছিল সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে। এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে আজ সাবেক চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের মুখোমুখি ঢাকা ক্যাপিটালস। নতুন মালিকানায় গোছালো ঢাকা তুলনামূলক খর্বশক্তির হলেও চায় জয় দিয়ে আসর শুরু করতে। লিটন নয়, অধিনায়কত্ব বর্তেছে লঙ্কান অভিজ্ঞ থিসারা পেরেরার কাঁধে। অন্যদিকে প্রথমবারের মতো একাডেমি মাঠে অনুশীলন করা রংপুর ভরসা রাখছে তারুণ্যে। শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু সন্ধ্যা 6:30টায়। সকাল নাকি সবসময় বলে দেয় দিনটা কেমন যাবে। যে কোনো টুর্নামেন্টে তাই শুরুটা ইতিবাচক হওয়া চাই। সেই স্বপ্নের শুরুরই অপেক্ষায় ঢাকা রংপুর। কাগজে কলমে কিংবা মাঠের অনুশীলনে এবারের টুর্নামেন্টের অন্যতম গোছালো দল ঢাকা ক্যাপিটালস। তবে স্বস্তির বিপরীতে আছে ভিন্ন গল্প। ফর্মহীনতায় লিটন দাস। অবস্থাটা এমন যে এলকেডিকে শেষ পর্যন্ত বিবেচনা করা হয়নি অধিনায়ক হিসেবে, যে দায়িত্ব বর্তেছে লঙ্কান অলরাউন্ডার থিসারার কাঁধে।
মোস্তাফিজ দলটির বাজির খোড়া। শেষ মুহূর্তে এনসিএল এর সেরা পারফর্মার আলাউদ্দিন বাবুকেও নেয় বেড়েছে দলের শক্তিমত্তা। অধিনায়কও মনে করেন ব্যবধান গড়ে দিবেন দেশিরাই। সবাই জানে লিটন আমাদের দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তাকে অ্যাঙ্করের ভূমিকা দেওয়া হয়েছে। ব্যাটিং বোলিং হিসেবে আমাদের দলটা ব্যালেন্স, আর আমি নিশ্চিত অধিনায়ক হিসেবে কে থাকছে সেটা গুরুত্বপূর্ণ না। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কি হয় সেটা জানি। প্রথম ম্যাচে জয়টা সব মোমেন্টাম ঘুরিয়ে দিতে পারে। অন্যদিকে রংপুর আসরের অন্যতম শক্তিশালী দল। এতদিন হোম গ্রাউন্ডে অনুশীলন করলেও ম্যাচটির আগের দিন তারা নিজেদের ঝালিয়ে নিয়েছেন একাডেমি মাঠে। জাতীয় দলে শেখ মেহেদী ছিলেন দুর্দান্ত ফর্মে, বিদেশি লাইন আপও দারুণ। তবে টাইগার গতি তারকা নাহিদ রানাই রাইডারদের তুরুপের তাস। শেখ মেহেদী খুব ভালো করতেছে, নাহিদ রানা আমার কাছে মনে হয় যে খুব ভালো একটা টুর্নামেন্ট শেষ করে আসছে। সব থেকে ইম্পর্টেন্ট থাকে আমরা এজ এ টিম হিসেবে কীভাবে খেলতেছি, তো ওইটাই আমার লক্ষ্য থাকবে, যার যেখান থেকে যতটুকু কন্ট্রিবিউট করা দরকার টিমের টিম পারফরমেন্স হিসেবে। কারণ ক্রিকেটটা সবসময় বলি যে টিম গেম, প্রথম ম্যাচটাই ইম্পর্টেন্ট মোমেন্টামটা আমাদের দিকে আনার জন্য। সো প্রসেসটা ফলো করার চেষ্টা করব এবং আসলে এই যে প্রথম ম্যাচ যেহেতু শুরু হচ্ছে, প্রথম ম্যাচটাই আমাদের টুর্নামেন্টের জন্য টন সেট করে দিবে। এনওসি না পাওয়ায় ঢাকা যেমন পাবে না সাইম আইয়ুবকে, তেমনই ইনজুরির কারণে রংপুর মিস করবে সৌম্য সরকারকে। তবে সব ছাপিয়ে লড়াই হবে দুই দলের দুই কোচ মিকি আর্থার আর খালেদ মাহমুদ সুজনের ট্যাকটিসেরও। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আমি এক ভাই হারিয়ে, আমার বাবা মার এক সন্তান হারিয়ে তার আরেক সন্তান নিয়ে টেনশনে আছে। সহায়তা নয়, হত্যার বিচার চান শহীদ পরিবার। ফাউন্ডেশনের চেক হস্তান্তর অনুষ্ঠানে সার্জিস। মামলা ও আইনি সহায়তায় হচ্ছে আলাদা সেল, জানালেন উপদেষ্টা। অভ্যুত্থানের চেতনায় কাজ করতে হবে মাঠ প্রশাসনকে, বিভাগীয় কমিশনারদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টা। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভূমিকা রাখার নির্দেশ। এবং সরকার বা আদালত নিষিদ্ধ না করলে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে বাধা নেই, জানালেন সিইসি। স্বচ্ছ ভোট করতে ঐক্যবদ্ধ সব দল। এই ছিল দুপুরের সময়ে, সঙ্গে থাকুন সময়।